সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি উজ্জ্বল। আজকে আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের আরও একটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের টপিকটা হচ্ছে অমরনাথ বাই সিস্টার নিবেদিতা। তো আশা করছি এখনও পর্যন্ত যে সমস্ত প্রোজ বা পোয়েমগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি সেগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এই অমরনাথও কিন্তু সিস্টার নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম বায়োগ্রাফি থেকে নেওয়া হয়েছে। তো এখানে আমি নতুন করে সিস্টার নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু বলছি না, কারণ আমি সব কিছুই কিন্তু দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপের ইন্ট্রোডাকশানে বলে দিয়েছি। তো তোমরা যদি সিস্টার নিবেদিতা দ্য মাস্টার অ্যাজ আই স হিম এবং তার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানতে চাও, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওরশিপের যে টপিকটা আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা আছে, সেই ভিডিওর ইন্ট্রোডাকশানটা তোমরা দেখে নিতে পারো। তো সবার প্রথমে আমি তোমাদেরকে আজকের যে টপিকটা অর্থাৎ অমরনাথ এর বিষয়বস্তুটা কি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই এসের প্রথমেই আমরা দেখব যে স্বামীজি কাশ্মীরের আচ্ছা বল বলে একটা জায়গার মোগল গার্ডেনে আহার গ্রহণ করছেন তার শিষ্য এবং তার অনুগামীদের সঙ্গে। সেখানেই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি সেখান থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেবেন তীর্থ করতে। তো এবার অমরনাথের যাত্রাপথে তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ঘটনাগুলো ঘটে এবং তিনি এখানে যে সমস্ত অভিজ্ঞতার মুখোমুখি হন এবং যে সমস্ত মানুষের মুখোমুখি হন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই অমরনাথ মন্দির এবং তার সঙ্গে সঙ্গে তার যে আধ্যাত্মিকতা সেই বিষয়েও আমরা এই এসের মাধ্যমে আজকে জানবো। হ্যাঁ, তো মোটামুটি এই টেক্সটটাকে সম্পূর্ণ পড়লে পরে তোমাদের এই টেক্সটের যে বিষয়বস্তুটা তার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা জন্মে যাবে। তো এইভাবে আমি তোমাদেরকে আজকের এই টপিকের ছোট্ট করে একটা বিষয়বস্তু দিয়ে দিলাম। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব যে যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সেই ক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলতে পারো, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে দেখো এবার চলে যাচ্ছি সরাসরি মূল টেক্সটে। দেখো, তো চলে এসেছি দেখো মূল টেক্সটে কি বলছি এখানে। দেখো, অমরনাথ বাই সিস্টার নিবেদিতা। দেখো, ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল। তো ওপেন এয়ার মিল বলতে কি বোঝাচ্ছে? ওপেন এয়ার বলতে বোঝাচ্ছে খোলা আকাশের তলায়, আর মিল বলতে বোঝাচ্ছে আহার গ্রহণ করা। তো স্বামীজি যখন কাশ্মীরে গিয়েছিলেন, কাশ্মীরের আচ্ছা বলে মোঘল গার্ডেনে, সেখানে তিনি খোলা আকাশের তলায় কিন্তু আহার গ্রহণ করছিলেন। কাদের সঙ্গে? তার অনুগামী শিষ্য এবং অবশ্যই সিস্টার নিবেদিতার সাথে। আর ইট ওয়াজ ইন কোর্স অফ বলতে এখানে কী বোঝাচ্ছে? এই যে আহার গ্রহণ করতে করতে, মানে যখন তিনি আহার গ্রহণ করছিলেন তখন এই ঘটনাটা ঘটে। দেখো কি বলছে এখানটাতে, ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল ইন দ্য মুঘল গার্ডেন্স। দেখো কোথায় হচ্ছে এটা? এটা কিন্তু মুঘল গার্ডেনে হচ্ছে। কোথায় আছে মুঘল গার্ডেন? অ্যাট আচ্ছা বল। আচ্ছা বলে, আচ্ছা বলটা কোথায়? আচ্ছা বল কিন্তু কাশ্মীরে রয়েছে। তো কাশ্মীরের আচ্ছা বলে যে মুঘল গার্ডেন রয়েছে সেখানে খোলা আকাশের তলায় কিন্তু স্বামীজি আহার গ্রহণ করছিলেন। সেই সময় কি হলো? দ্যাট স্বামী সাডেনলি, সেখানে স্বামীজি কী করলো? হঠাৎ করে কী করলো? অ্যানাউন্সড, মানে কি তিনি জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? দ্যাট হি উড গো টু অমরনাথ, যে তিনি অমরনাথে যাচ্ছেন। উইথ দ্য পিলগ্রিমস, তীর্থযাত্রীদের সঙ্গে তিনি অমরনাথে যাচ্ছেন। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং তার সঙ্গে তিনি কাকে নিয়ে যাবেন? তার যে ডটার, ডটারকে এখানে, ডটার কিন্তু এখানে সিস্টার নিবেদিতাকে বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে। আমি তোমাদেরকে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপে বলেছিলাম যে স্বামীজি কিন্তু সিস্টার নিবেদিতার স্পিরিচুয়াল ফাদার ছিলেন এবং সিস্টার নিবেদিতা স্বামীজির কিন্তু স্পিরিচুয়াল ডটার ছিলেন। স্বামীজি কিন্তু সিস্টার নিবেদিতাকে স্পিরিচুয়াল ডটার হিসাবে দেখতেন। তো তিনি এখানে কি বললেন? যে তিনি অমরনাথে যাচ্ছেন, এই যে অমরনাথে যাচ্ছেন, হ্যাঁ, এবং সঙ্গে তিনি কাকে নেবেন? তার যে মেয়ে, হ্যাঁ, তার মেয়েকে তিনি তার সঙ্গে নেবেন। মানে তার সঙ্গে আরও লোকেরা যাবে, তার শিষ্য অনুগামীরা যাবে, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু তার মেয়েকে নিচ্ছেন, মানে সিস্টার নিবেদিতাকেও নিচ্ছেন। উইদিন আওয়ার্স লিটল পার্টি, মানে কি? তো স্বামীজির যে দলটা ছিল, মানে যে দলটা অমরনাথে যাচ্ছিল স্বামীজির সঙ্গে, সে দলটা কিন্তু খুব একটা বড় ছিল না। দলে কারা ছিল? স্বামীজির অনুগামী এবং শিষ্যরা ছিল, তার সঙ্গে সঙ্গে সিস্টার নিবেদিতাও ছিল। তো এই দলটা কিন্তু খুব একটা বড় ছিল না। এখানে বলছে না উইদিন আওয়ার লিটল পার্টি,
আমাদের এই ছোট্ট দলের মধ্যে দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কংগ্রাচুলেশনস, মানে কি যখন স্বামীজি ঘোষণা করলেন যে তিনি সেখান থেকে সোজা অমরনাথে যাবেন তীর্থযাত্রীদের সঙ্গে, এই ব্যাপারটা কিন্তু তার দলের প্রত্যেককে খুবই খুশি করে দিয়েছিল এবং তারা কী করেছিল, একে অপরকে অভিনন্দন জানিয়েছিল। এখানে বলছে না কংগ্রাচুলেশন, হ্যাঁ, ওরা কিন্তু একে অপরকে অভিনন্দন জানিয়েছিল। ফর এনি অবস্টাকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, এখানে কিন্তু কেউ কোনো বাধা সাধন করেনি। এখানে স্বামীজি যে দলে যে সমস্ত সদস্যরা ছিল তারা কিন্তু কেউ না করেনি বা এই যাত্রায় কিন্তু বাধা সাধন করেনি। কেন? হ্যাঁ, অফ দ্য ফরচুনেট মেম্বার, কারণ ওরা তো খুব ভাগ্যশালী ছিল। ভাগ্যশালী বলতে ওরা তো অমরনাথে যাচ্ছে না, আর অমরনাথে যাওয়াটা কি, এটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার, সবাই যেতে পারে না, ঠিক আছে, খুব কম লোকে কিন্তু অমরনাথে যেতে পারে। হ্যাঁ, তাই এখানে কি বলা হচ্ছে যে ফরচুনেট, এখানে বলছে না ফরচুনেট মেম্বার, তারা সবাই কিন্তু কি ভাগ্যশালী, তারা যে ওখানে যেতে পারছে তারা কিন্তু ভাগ্যশালী। তাই কি তারা কিন্তু কেউ ওখানে কোনো অবস্ট্যাকল মানে কোনো বাধা সাধন কিন্তু ওখানে করেনি, ঠিক আছে। তারপরে অ্যান্ড এইডেড দাস, এভাবে সবার সাহায্য নিয়ে, এইডেড বলতে কিন্তু এখানে সাহায্য বা হেল্প যেটাকে বলি আমরা, অ্যান্ড এইডেড দাস, এভাবে সবার সাহায্য নিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ তার সঙ্গে বাই দ্য স্টেট অফিসার, হ্যাঁ, স্টেট অফিসার ইনচার্জ অফ দ্য জার্নি, হ্যাঁ, এই যাত্রা বা এই যে তীর্থযাত্রাটা যেটা স্বামীজি করতে চলেছেন এটা কিন্তু স্টেট অফিসারদের কি তত্ত্বাবধানে ছিল, মানে কি এদের দায়িত্ব ছিল। তো এই যাত্রাটা কিন্তু যে স্টেট অফিসার, হ্যাঁ, বা সরকারি অফিসারদের তত্ত্বাবধানে হচ্ছিল বা ঘটছিল, তাই এনারাও কিন্তু স্বামীজিকে সাহায্য করেছিলেন এই যাত্রাতে। তাই এখানে কি বলছে, এই যে বলছেন এখানটাতে অ্যান্ড এইডেড দাস অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার, হ্যাঁ, ইনচার্জ অফ দ্য জার্নি, ওইখানকার সদস্যরা তো সাহায্য করেছিলই, তার সঙ্গে সঙ্গে এই যে স্টেট অফিসাররা ছিল যারা এই যাত্রার দায়িত্বে ছিল তারাও কিন্তু স্বামীজিকে এবং তার দলবলকে সাহায্য করেছিল। প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড, এই সাহায্য নিয়ে কী হতে চললো, সমস্ত আয়োজন কিন্তু চলতে লাগলো, মানে কি মানে তারা যাত্রার জন্য প্রিপারেশন নিতে লাগলো। ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এবার ওইখানে গিয়ে ওদের যে একটা অভিজ্ঞতা হবে, এটা কিন্তু একটা ইউনিক এক্সপিরিয়েন্স বা একটা ইউনিক অভিজ্ঞতা, ইউনিক মানে অদ্বিতীয়, হ্যাঁ, এগুলো কিন্তু খুব একটা হয় না। এই যে এক্সপিরিয়েন্সটা ওরা পেতে চলেছে এটাকে কি বলা হচ্ছে, ইউনিক এক্সপিরিয়েন্স, এই আর কি। তারপরে দেখো কি বলছে, কাশ্মীর সিমড ইন দোজ উইকস, মানে কি ওই সপ্তাহগুলোতে কাশ্মীরকে কেমন দেখাচ্ছিল, টু বি ফুল অফ পিলগ্রিমস, মানে কি তীর্থযাত্রীতে পুরো কাশ্মীর কিন্তু ভরে উঠেছিল। স্বামীজি দেখছেন, হ্যাঁ, ওই যে সময়টা, যে সময়ের কথা এখানে বলা হয়েছে, হয়তো ওই সময়, হ্যাঁ, তীর্থযাত্রা বেশি পরিমাণে হয়ে থাকে, হ্যাঁ, তো স্বামীজি কি দেখছেন যে কাশ্মীরে কিন্তু তীর্থযাত্রীরা ভরে উঠেছিল, হ্যাঁ, মানে পুরো কাশ্মীর তীর্থযাত্রীতে ভরে গেছিল। নি কী হলো, উই লেফট আচ্ছা বল, মানে আমরা আচ্ছা বল ত্যাগ করলাম। তো যেহেতু ওনারা অমরনাথের উদ্দেশ্যে রওনা করবেন তাই ওনারা কী করলেন, ওনারা আচ্ছা বল ত্যাগ করলেন, মানে ওখান থেকে তারা বেরিয়ে পড়লো। উই লেফট আচ্ছা বল, আমরা আচ্ছা বল ত্যাগ করলাম, অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস, আমাদের নৌকায় ফিরে গেলাম। কোথায় নৌকাগুলো কোথায় ছিল, নৌকাগুলো কোথায় ছিল, অ্যাট ইসলামাবাদ, হ্যাঁ, কাশ্মীরের আচ্ছা বলের পাশেই রয়েছে কি ইসলামাবাদ, হ্যাঁ, ওখানে নৌকায় তারা ফিরে গেল। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, হ্যাঁ, মানে একদম ফাইনাল অ্যারেঞ্জমেন্টস বলতে এখানে একদম পাকাপাকি আয়োজন করার জন্য। অ্যান্ড এভরিওয়্যার উই স দ্য মার্চ অফ দ্য গ্যাদারিং হোস্ট, গ্যাদারিং হোস্ট বলতে এখানে কী বোঝাচ্ছে, সব জায়গায় কিন্তু লোকে পরিপূর্ণ, হ্যাঁ, মানে তীর্থযাত্রীতে পরিপূর্ণ, সবাই কি লাইন দিয়ে চলছে, হ্যাঁ, এখানে বলছে না অ্যান্ড এভরিওয়্যার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, হ্যাঁ, হোস্ট মানে ওখানে যারা এসছে, কাশ্মীরে যারা এসছে অর্থাৎ তীর্থযাত্রীরা সবাই কি লাইন দিয়ে কিন্তু হাঁটছে, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, ইট ওয়াজ অল ভেরি কোয়াইট, এখানে কিন্তু সব কিছুই খুবই শান্ত ছিল, মানে এত লোকজন ওখানে জড়ো হয়েছে, মানে এত তীর্থযাত্রী ওখানে জড়ো হয়েছে কিন্তু ওখানে একটুও চেঁচামেচি ছিল না, কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ কিন্তু ওখানে ছিল না, হ্যাঁ। তাই এখানে কী বলছে, ইট ওয়াজ অল ভেরি কোয়াইট,
হ্যাঁ, সব কিছুই কিন্তু খুব শান্ত বা চুপচাপ ছিল। অ্যান্ড অর্ডারলি বলতে এখানে সুশৃঙ্খলভাবে সব কিছু কিন্তু পরপর, হ্যাঁ, মানে একে একে কিন্তু ওয়ান বাই ওয়ান ঘটে যাচ্ছিল। অ্যান্ড পিকচার্স মানে কি দেখার মতো ছিল কিন্তু, হ্যাঁ, যে ওখানকার দৃশ্য ওটা কিন্তু দেখার মতো ছিল। তাই এখানে বলছে কি ইট ওয়াজ অল ভেরি কোয়াইট, অর্ডারলি অ্যান্ড পিকচার্স, হ্যাঁ, মানে এখানে সব কিছু ছিল শান্ত, সুশৃঙ্খলবদ্ধ এবং দেখার মতো, ঠিক আছে। 2 or 3,000 পিপল উড এনক্যাম্প ইন এ ফিল্ড, 2 থেকে 3,000 লোক, হ্যাঁ, ক্যাম্প করেছিল মানে তাঁবু খাটিয়েছিল ইন এ ফিল্ড, একটা মাঠে। স্বামীজি দেখছেন ওখানে তো থাকার জায়গা নেই, ওখানে গেলে কিন্তু ক্যাম্প করে থাকতে হয়, মানে তাঁবু খাটিয়ে থাকতে হয় কিন্তু ওখানে, ঠিক আছে। তাই তিনি কি দেখছেন যে 2 থেকে, এখানে বলছে না 2 or 3,000 পিপল, 2 থেকে 3,000 লোক, হ্যাঁ, উড ইন ক্যাম্প ইন এ ফিল্ড, মানে কি ওই মাঠে ক্যাম্প করে বা তাঁবু খাটিয়েছিল। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং কি ওরা ওই জায়গাটা ত্যাগ করলো কখন, ভোর হওয়ার আগে, হ্যাঁ, বলছে না অ্যান্ড লিভ ইট বিফোর ডন, ওই জায়গাটাকে ওরা ভোর হওয়ার আগে কি ত্যাগ করলো, মানে ভোর হওয়ার আগেই ওরা ওদের যাত্রা শুরু করে দিয়েছিল। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, মানে ওখানে যে ওরা ছিল সারা রাত ছিল, হ্যাঁ, যখন ওরা চলে গেল সেখানে কিন্তু কোনো চিহ্ন ছিল না, সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু ওরা ওখান থেকে চলে গেল, হ্যাঁ, ওখানে কিন্তু কোনোরকম কোনো নোংরা ছিল না, ওরা যেমন গেল তেমন কিন্তু পুরো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে গেল। তাই এখানে কি বলছে উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, মানে ওখানে থাকাকালীন ওরা যে সমস্ত কাজগুলো করেছিল তার কিন্তু কোনো চিহ্ন ছিল না যখন ওরা ওখান থেকে চলে গেল। সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার, তো এখানে দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার বলতে এখানে কী বোঝাচ্ছে, ওই যে তীর্থযাত্রীগুলো যারা ওই মাঠে সারা রাত ধরে ছিল সেখানে ওরা রান্নাবান্না করেছে, যার ফলে কী হয়েছে ওখানে কাঠ কুটো জ্বালিয়েছে এবং ওর ফলে কি ছাই সৃষ্টি হয়েছে, ওই ছাইগুলোই কিন্তু ওখানে শুধুমাত্র পড়েছিল। এখানে যে সেভ বলছে না, সেভ মানে কিন্তু ছাই ছাড়া কিন্তু ওখানে আর কিছু পড়ে নেই, মানে ওরা যখন ভোরবেলাতে ওই ক্যাম্প ছেড়ে বা মালপত্র গুটিয়ে যখন চলে যাচ্ছে ওখানে ওই ছাই ছাড়া কিন্তু আর কিচ্ছু নেই, হ্যাঁ, সব কিছু পরিষ্কার হয়ে গেছে, শুধুমাত্র ওই যে রান্নার যে ছাই ওইটুকুই ওখানে পড়ে আছে। এখানে কি বলছে সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার, ওখানে কিন্তু শুধুমাত্র তাদের যে রান্নার যে ছাইটুকু ওইটুকুই ওখানে পড়েছিল। ওটা কে দেখেছেন, ওটা কিন্তু স্বামীজি লক্ষ্য করেছিলেন। দে ক্যারিড এ বাজার উইথ দেম, ওরা কিন্তু ওদের সঙ্গে একটা বাজারও নিয়ে চলছিল, বাজার মানে এই যে খাবার দাবারের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো কিন্তু, হ্যাঁ, তাই এখানে কী বলছে দে ক্যারিড এ বাজার উইথ দেম, ওরা কিন্তু ওদের সঙ্গে বাজারও বহন করছিল। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং মানে এখানে কী বোঝাচ্ছে, প্রত্যেকটা জায়গায় যখন ওরা থামছিল, হল্টিং মানে এখানে থামা, যেখানে যেখানে ওই তীর্থযাত্রীগুলো থামছিল, হল্টিং প্লেস এখানে যেটা বলছে, দ্য পিচিং অফ দ্য টেন্টস, কী দেখা যাচ্ছিল যে ওরা তাঁবু খাটাচ্ছে, অ্যান্ড ওপেনিং অফ শপস, ওরা দোকানও খুলছে ওখানে আবার, হ্যাঁ, টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডলি, মানে কি খুব দ্রুততার সঙ্গে, র্যাপিডলি মানে কি খুব দ্রুততার সঙ্গে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে। যেখানে যেখানে তীর্থযাত্রীগুলো থামছে বা হল্ট করছে সেখানে সেখানে বাজার বসে যাচ্ছে, সেখানে সেখানে কিন্তু দোকানও খুলে যাচ্ছে, কাদের জন্য, এদের জন্য। অর্গানাইজেশনস অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, মানে কি এই যে সব কিছু যে ঘটে যাচ্ছে এটা কিন্তু যেন কি ইনস্টিংটিভ, মানে কি মানে এটা যেন ওদের অভ্যেস হয়ে গেছে, ঠিক আছে। এ ব্রড স্ট্রিট, একটা চওড়া রাস্তা উড রান, চলে গিয়েছিল থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্পের একটা দিক থেকে বা একটা দিক দিয়ে কিন্তু একটা চওড়া রাস্তা সোজা চলে গিয়েছিল। অ্যান্ড এবং হেয়ার ওয়ান কুড বাই ড্রাইড ফ্রুটস, এখান থেকে একজন কি কিনতে পারে, শুকনো ফল কিনতে পারে, ঠিক আছে, যেমন কিশমিশ বলো, খেজুর বলো, ঠিক আছে, এই জাতীয় ফল, কাজু বাদাম, মানে এই সমস্ত রাস্তায় কিন্তু দোকানও ছিল, ঠিক আছে। তো এখানে কী বলছে, তবে আবার দেখো লাইনটা বলছি, এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, একটা চওড়া রাস্তা সোজাসুজি চলে গেছিল ক্যাম্পের একটা প্রান্ত দিয়ে, হ্যাঁ, অ্যান্ড হেয়ার, এবং এখানে ওয়ান কুড বাই ড্রাই ফ্রুটস, এখানে কিন্তু যে কোনো ব্যক্তি
হ্যাঁ, শুকনো ফল কিনতে পারে, মিল্ক কিনতে পারে, ডাল কিনতে পারে অ্যান্ড রাইস কিনতে পারে। হ্যাঁ, মানে ডাল চাল এগুলো কিন্তু কিনতে পারে এখান থেকে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, দ্য টেন্ট অফ দ্য তহসিলদার। তো তহসিলদার বলতে এখানে কাদেরকে বোঝাচ্ছে বা কাকে বোঝাচ্ছে? একটু আগেই আমি তোমাদেরকে বললাম যে এখানে কিন্তু বেশ কিছু কর্মকর্তা রয়েছে যাদের ওপরে এই যাত্রার সম্পূর্ণ ভার রয়েছে, ঠিক আছে। তো এখানে তাদের মধ্যে এখানে কিন্তু একজন তহসিলদার রয়েছেন, হ্যাঁ, যারা এই সব কিছুকে দেখছে। তো এখানে কি বলা হচ্ছে, দ্য টেন্ট অফ দ্য তহসিলদার। হ্যাঁ, ওই তহসিলদারের যে তাঁবুটা, উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড অ্যান্ড মাই ওন অন দ্য আদার। স্বামীজির যে টেন্টটা সেটা ছিল একদিকে, এবং সিস্টার নিবেদিতার যে টেন্ট মানে তাঁবুটা সেটা কিন্তু ছিল আরেক দিকে, এবং মাঝখানে ছিল কার টেন্ট? মাঝখানে ছিল কিন্তু এই যে তহসিলদার এর টেন্টটা কিন্তু মাঝামাঝি ছিল, ঠিক আছে। মানে একদিকে স্বামীজি আর একদিকে সিস্টার নিবেদিতার ক্যাম্প বা টেন্ট যেটাকে বলছি আমরা, আর মাঝে রয়েছে কার টেন্ট? মাঝে রয়েছে এই তহসিলদারের টেন্টটা। তো দেখো সেন্টেন্সটা আবার বলছি, the tent of the Tahsildar with that of the Swami on one side and my own the other. হ্যাঁ, যে স্বামীজির টেন্টটা ছিল একদিকে আর সিস্টার নিবেদিতার টেন্টটা ছিল অন্যদিকে, এবং এই যে তহসিলদার ওর যে টেন্টটা বা তাঁবুটা কিন্তু এই দুজন অর্থাৎ স্বামীজি এবং সিস্টার নিবেদিতার তাঁবুর ঠিক মাঝামাঝিতে ছিল। ওয়াজ জেনারেলি প্লেস নিয়ার সাম অ্যাডভেন্টেজিয়াস স্পট। হ্যাঁ, মানে এইখানে যে এই যে তহসিলদারের তাঁবুটা এটা এমন একটা জায়গায় রয়েছিল, সেটা কিন্তু একটা কি অ্যাডভেন্টেজিয়াস স্পট। মানে কি, মানে হচ্ছে এটা একটা সুবিধাপ্রাপ্ত একটা জায়গা, এটা একটা সুবিধাপ্রাপ্ত জায়গা। কী জন্য? ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার। মানে এখানে সন্ধে হলেই কিন্তু আগুন জ্বালাতে হয়। হ্যাঁ, মানে কাঠকুটো এনে অনেকটা ক্যাম্প ফায়ারের মতো কিন্তু এখানে আগুন জ্বালানো হয়ে থাকে, যার ফলে পুরো এলাকাটা আলোকিত হয়। ওখানে তো কারেন্ট নেই, যার ফলে ওখানে কিন্তু ক্যাম্প ফায়ারের মতো আগুন জ্বালিয়ে ওই এলাকাটাকে আলোকিত করা হয়। তো যে জায়গাটা এটা করা হচ্ছে এটা কিন্তু একটা কেমন জায়গা ছিল? অ্যাডভেন্টেজিয়াস স্পট ছিল, মানে যেখানটা এই যে তহসিলদার তার তাঁবুটা খাটিয়েছিল। আবার দেখো বলছি, was generally placed near some advantageous spot. তহসিলদারের তাঁবুটা এমন একটা জায়গায় খাটানো হয়েছিল, সেটা কিন্তু কী ছিল? খুব অ্যাডভেন্টেজিয়াস ছিল, মানে কি খুব একটা সুবিধাপ্রাপ্ত বা খুব ভালো একটা জায়গা ছিল। হ্যাঁ, কার জন্য? ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে যে ক্যাম্প ফায়ারটা করতে হবে, মানে যে আগুন জ্বালাতে হবে, তার জন্য কিন্তু এটা একটা উপযুক্ত জায়গা ছিল। অ্যান্ড দাস হিজ নেবারহুড টেন্ডেড টু ফ্রম এ সোশ্যাল সেন্টার। যার ফলে কী হয়েছিল, ওই এলাকাটা কিন্তু কি একটা সোশ্যাল সেন্টারে পরিণত হয়েছিল। স্বামীজি আছে, বুঝতেই পারছো, সবাই সমাজিকে ঘিরে রয়েছে, সবাই সমাজির কাছ থেকে অনেক কিছু জানতে চাইছে, অনেক কথা শুনতে চাইছে, যার ফলে ওখানে কিন্তু একটা গ্যাদারিং হয়ে পড়েছে। হ্যাঁ, সবাই জড়ো হয়েছে ওই জায়গাটাতে, যার ফলে ওটা একটা কি সোশ্যাল সেন্টারে পরিণত হয়েছিল। সবাই সমাজিকে দেখতে চাইছিল এবং তার কথা শুনতে চাইছিল, যার ফলে ওখানে কিন্তু অনেক মানুষের আনাগোনা হতে শুরু করে দিল ওই জায়গাটাতে। তারপর দেখো কি বলছে, দেয়ার ওয়্যার হান্ড্রেডস অফ মংস। সেখানে কিন্তু শত শত সন্ন্যাসীরা ছিল। মানে ওই এলাকাতে যেখানে স্বামীজি ছিলেন তাঁবু খাটিয়ে, সেখানে কিন্তু শত শত সন্ন্যাসীরা ছিল। অফ অল দ্য অর্ডার্স, বিভিন্ন ধরনের সন্ন্যাসী কিন্তু ওখানে ছিল। উইথ দেয়ার গেরুয়া টেন্টস। তো ওদের যে সমস্ত তাঁবুগুলো ছিল, ওদের বলতে এই যে হান্ড্রেডস অফ মংস, এই সমস্ত সন্ন্যাসীদের যে তাঁবুগুলো ছিল তাদের রঙ কী ছিল? গেরুয়া, মানে অনেকটা কমলা কালারের ছিল, ঠিক আছে। তো দেয়ার ওয়্যার হান্ড্রেডস অফ মংস, সেখানে ছিল শত শত সন্ন্যাসী। অফ অল দ্য অর্ডার্স, বিভিন্ন ধরনের। উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তাদের সেই সমস্ত গেরুয়া রঙের তাঁবুতে। সাম নো লার্জার দ্যান এ গুড সাইজড আমব্রেলা। এই যে তাঁবুগুলো, এগুলো কিন্তু খুব একটা বড় তাঁবু ছিল না। একটা মোটামুটি যে বড় সাইজের ছাতা হয়, ছাতার আকারটা যতটা বড় হয়ে থাকে তেমনই বড় ছিল এদের কি এই তাঁবুগুলো, টেন্টগুলো, ঠিক আছে। তাই এখানে কি বলছে, সাম নো লার্জার দ্যান এ গুড সাইজড আমব্রেলা। এই তাঁবুগুলোর মধ্যে কিছু কিছু তাঁবু কিন্তু একটা বড় সাইজের আমব্রেলা, মানে ছাতার থেকে বড় ছিল না। অ্যান্ড অ্যামংস্ট দিস, এবং এই সমস্ত তাঁবুগুলোর মধ্যে দ্য স্বামীস ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাজেস্টিক।
এখানে যে কটা তাঁবু ছিল তার মধ্যে কিন্তু স্বামীজি মানে স্বামী বিবেকানন্দের যে তাঁবুটা ওটার কিন্তু গুরুত্বটা, হ্যাঁ, বা প্রভাবটা কিন্তু এখানে বলছি না, ইনফ্লুয়েন্স মানে কি প্রভাবটা কিন্তু ম্যাজেস্টিক ছিল, মানে কি বিশাল প্রভাব ছিল ওখানটাতে। যে স্বামীজি ওখানে গিয়েছেন বা স্বামীজি ওখানে যে আছেন তাঁবু খাটিয়ে, এটা কিন্তু ওই এলাকাটাতে বা ওই যে ওখানে যে কটা তাঁবু রয়েছে সমস্ত তীর্থযাত্রীর, তাদের উপরে কিন্তু একটা বড় প্রভাব ফেলেছিল। হ্যাঁ, সবাই যেন স্বামীজির তাঁবুতে এসে জড়ো হচ্ছে, ঠিক আছে, মানে ওখানে স্বামীজির কিন্তু একটা আলাদাই গুরুত্ব ছিল। দি মোর লার্ন অফ দেম, মানে ওই যে সন্ন্যাসীগুলো ওখানে ছিল তাঁবু খাটিয়ে, তাদের মধ্যে যারা জ্ঞানী ছিল বা যারা স্বামীজিকে চিনত, তারা কি করলো, সোয়ার্মড অ্যাবাউট, ওরা কি দলে দলে জড়ো হতে লাগলো হিম মানে এই স্বামীজির চারদিকে। অ্যাট এভরি হল্টিং প্লেস, যেখানে যেখানে স্বামীজি থামছিল অর্থাৎ তাঁবু খাটিয়ে থাকছিল, সেখানে সেখানে কিন্তু এই সমস্ত সন্ন্যাসীগুলো কী করছিল, যারা জানতো বা যারা মোটামুটি শিক্ষিত ছিল স্বামীজির কথাবার্তা বা স্বামীজির আদর্শের প্রতি, তারা কী করছিল, স্বামীজির টেন্টের কাছে বা তাঁবুর কাছে এসে জড়ো হচ্ছিল। এখানে বলছে না, দি মোর লার্ন অফ দেম সোয়ার্মড অ্যাবাউট। সোয়ার্মড অ্যাবাউট মানে কি, একদম দল বেঁধে ঘিরে ধরা। হ্যাঁ, অ্যাট এভরি হল্টিং প্লেস, মানে যেখানে যেখানে স্বামীজি থামছে সেখানে সেখানে এই সমস্ত সন্ন্যাসীগুলো এসে নিয়ে দল বেঁধে তার তাঁবুর চারদিকে, হ্যাঁ, জড়ো হচ্ছে। ফিলিং হিজ টেন্ট, তার তাঁবুটা ভরিয়ে দিচ্ছে। অ্যান্ড রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, মানে কি স্বামীজির সঙ্গে কথাবার্তা বলেই যাচ্ছে ওরা, মানে যতক্ষণ স্বামীজি ওখানে থাকছে ততক্ষণ ওই সমস্ত সন্ন্যাসীগুলো কী করছে, তার সাথে থাকছে এবং বিভিন্ন রকম কথাবার্তা ওখানে চলছে। সবাই যেন স্বামীজির সঙ্গে কথাবার্তায় মগ্ন, ঠিক আছে, এই ব্যাপারটা এখানে বলছে না, অ্যাবজর্বড মানে কি নিমজ্জিত, হ্যাঁ, ইন কনভারসেশন, স্বামীজির সঙ্গে কথাবার্তায় ওরা যেন একদম নিমজ্জিত ছিল। হ্যাঁ, তারপরে থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, যতক্ষণ দিন থাকতো মানে সন্ধে বা রাত না হওয়া পর্যন্ত কিন্তু সমস্ত সন্ন্যাসীরা যারা স্বামীজিকে চিনতো জানতো বা স্বামীজির আদর্শ সম্পর্কে যাদের নলেজ ছিল বা জ্ঞান ছিল, তারা কি করতো, একদম স্বামীজির সঙ্গে থাকতো, ওই টেন্টে থাকতো বলতে কি ওনার সঙ্গে গল্প করতো, ওনার সঙ্গে কথাবার্তা বলতো। কতক্ষণ, থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, যতক্ষণ দিনের আলো থাকতো। এইভাবে দেখো, তারপরে আসছি দি টক অন দেয়ার সাইড, মানে ওদের কথাবার্তাগুলো, মানে ওরা যে সমস্ত কথাবার্তাগুলো বলছিল স্বামীজিকে, হি টোল্ড আস, যেটা স্বামীজি আমাদেরকে বলেছিল আফটার ওয়ার্ডস, মানে কি এই যে সাক্ষাৎ বা এই যে ওই সমস্ত সন্ন্যাসীর সঙ্গে কথাবার্তা বলার পর যখন স্বামীজি নিবেদিতা এবং তার শিষ্যদেরকে বলেছিল, হ্যাড বিন অল অফ শিবা, এদের যে কথাবার্তাগুলো সেগুলো কি বিষয় ছিল, এই যে, হ্যাঁ, মহাদেব অর্থাৎ মহাদেব শিবকে কেন্দ্র করে কিন্তু, অর্থাৎ মহাদেবকে কেন্দ্র করে এদের সমস্ত কথাবার্তাগুলো ছিল, ঠিক আছে। অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, হ্যাঁ, এখানে বলছি দেখো, রিমনস্ট্রেটেড মানে কি তীব্র আপত্তি করা বা প্রতিবাদ করা, ঠিক আছে। তোমরা জানো যে স্বামীজি প্রথম থেকেই কিন্তু নাস্তিক ছিলেন, প্রথম জীবনে তিনি নাস্তিক ছিলেন। পরবর্তীকালে তিনি যখন শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসেন, তারপর থেকে তিনি মা কালীকে বিশ্বাস করতে শুরু করেন, যেমনটা আমি দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপে বলেছিলাম। তিনি মনে করতেন কি মা কালী হচ্ছে সব কিছুর সৃষ্টিকর্তা এবং তার সঙ্গে সঙ্গে ধ্বংসকর্তা, মানে কি তিনি যেমন সৃষ্টিও করতে পারেন তার সঙ্গে সঙ্গে ধ্বংস করতে পারেন। তো এখানে ওই সমস্ত সন্ন্যাসীগুলো মহাদেবের কথা বলছিল, যেহেতু ওরা অমরনাথে যাচ্ছিল, আর অমরনাথ মানে কি মহাদেবের স্থান। তো যখন ওরা মহাদেবের কথা নিয়ে স্বামীজির সঙ্গে আলোচনা করছিল, সেখানে স্বামীজি এমন কিছু কথা বলেছিল যেটা হয়তো ওদের পছন্দ হয়নি, যার ফলে কী হয়েছে, এই যে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, ওরা কী করেছিল, স্বামীজির কিন্তু তীব্র প্রতিবাদ করেছিল। স্বামীজি যে সমস্ত কথাগুলো বলেছিল ওদেরকে, ওগুলোর কিন্তু ওরা তীব্র প্রতিবাদ বা তীব্র আপত্তি জানিয়েছিল। হ্যাঁ, কখন দেখো বলছে এখানটাতে, হোয়েন হি হ্যাড ইনসিস্টেড, যখন তিনি জোর করে বলেছিলেন, হ্যাঁ, ইনসিস্টেড মানে কি জোর করা। হোয়েন হি হ্যাড ইনসিস্টেড অকেশনালি অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশান, যখন তিনি তাদের মনোযোগটা মাঝে মধ্যে টানার চেষ্টা করছিলেন, হ্যাঁ, কি বিষয়, টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, কি যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্বটা, এই যে পৃথিবীটা,
এটা সবই তো মানুষকে কেন্দ্র করে না, এখানে তো মানুষ বাস করে। এই গ্রহটা বা এই যে পৃথিবীটা, এটা তো মানুষের জন্যই, মানুষকে কেন্দ্র করেই, তাই তো? এই যে কথাগুলো স্বামীজি বলেছিল, এগুলোই ছিল কি তাদের অপছন্দের। ওরা এই সমস্ত কথাগুলো কিন্তু পছন্দ করেনি। ওদের মত কী ছিল? ওদের মত হচ্ছে এই বিশ্ব এবং এই ব্রহ্মাণ্ডের পেছনে মহাদেব রয়েছেন। এবং যেহেতু স্বামীজি ওই কথাগুলোর সঙ্গে একমত হচ্ছেন না, তাই ওরা কী করছিল? ওরা স্বামীজির তীব্র প্রতিবাদ বা তার মতের তীব্র আপত্তি জানাচ্ছিল। ইভেন ফরেনার্স, এমনকি বিদেশিরা, দে আর্গিউড, তারা তর্ক করেছিল, ওয়ার মেন, তারা কি? তারা মানুষ। ভারতের যে ভারতবাসী যে আমরা যেমন মানুষ, বিদেশে যদি আমরা যাই, সে চীন, জাপান, যেখানেই যায় না কেন, সেখানকার যারা বাসিন্দা তারাও তো মানুষ, তাই না? দেশ আলাদা বলে এমন তো নয় যে আমরা মানুষ, ওরা মানুষ নয়, সবাই তো মানুষ। আমরা থাকি ইন্ডিয়াতে, ওরা থাকে পাকিস্তানে, বা ওরা থাকে চায়নাতে, বা ওরা থাকে জাপানে। দেশ আলাদা হতে পারে, কিন্তু আমরা মানুষ, ওরা মানুষ নয়, এমন তো নয়। ঠিক আছে, এটাই বলা হয়েছিল এখানটাতে। দেখো কি বলছে, ইভেন ফরেনার্স দে আর্গিউড ওয়ার মেন, তারাও কিন্তু কি মানুষ। হোয়াই মেক সাচ ডিস্টিংশন, এরকম বিভেদ কেন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ? স্বদেশ এবং বিদেশকে নিয়ে এত আমরা কেন বিভেদ সৃষ্টি করি? স্বদেশ মানেই ভালো, বিদেশ মানেই খারাপ। স্বদেশ মানেই আমরা আমাদের দেশকে ভালোবাসবো, বিদেশ মানে কি আমরা বিদেশকে ঘেন্না করব। এরকমটা কেন হবে, তাই না? ভারতবর্ষ যেমন আমাদের দেশ, মানে যে দেশে যে থাকে, সেটা ভারত হতে পারে, পাকিস্তান হতে পারে, বাংলাদেশ হতে পারে, চীন হতে পারে, জাপান হতে পারে। যে দেশে যে থাকবে সেটাই তার মাতৃভূমি, তাকে ভালোবাসতে হবে, তাই তো? তো এখানে আমরা স্বদেশ এবং বিদেশ বলে কেন বিভাজন করব, যেখানে সব দেশেই যারা থাকে তারা সবাই যখন মানুষ? এরকম কেন করব? ঠিক আছে, এটা স্বামীজি কিন্তু বলেছিলেন যে হোয়াই মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, কেন স্বদেশ এবং বিদেশকে ঘিরে এতটা বৈষম্য, এতটা পার্থক্য হবে, বা আমরা এরকম পার্থক্য কেন করব? নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড, ওই সমস্ত সন্ন্যাসীর মধ্যে বেশিরভাগ সন্ন্যাসীরাই বুঝতে পারেনি। কি বুঝতে পারেনি? দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ, তার যে ভালোবাসার যে গুরুত্ব বা ভালোবাসার যে উষ্ণতা, সেটা ওরা বুঝতে পারেনি। অ্যান্ড সিম্প্যাথি, এবং সহানুভূতি, কাদের জন্য? ফর মোহামেডানিজম, মানে মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য তার মধ্যে যে ভালোবাসা ছিল এবং সহানুভূতি ছিল, তারা সেটা এই সমস্ত সন্ন্যাসীগুলো, মানে বেশিরভাগ সন্ন্যাসীগুলো কি বুঝতে পারেনি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, স্বামীজি একজন মহাপুরুষ ছিলেন। তিনি মানুষকে মানুষ হিসেবে দেখতেন, ধর্মের ভিত্তিতে তিনি মানুষকে বিচার করতেন না। ঠিক আছে, আমার যে মানুষ, এই যে গোটা পৃথিবীতে যে বিভিন্ন দেশ রয়েছে, এত দেশ রয়েছে, তাই তো? বিভিন্ন দেশে মানুষ রয়েছে। কি পার্থক্য আছে প্রত্যেকটা মানুষের মধ্যে? কোনো পার্থক্য আছে? কিছু কিছু ক্ষেত্রে গায়ের রঙটা আলাদা হয়, কেউ লম্বা হয়, কেউ বেটে হয়, তাই তো? এটাই পার্থক্য, এটাই পার্থক্য। আর কি পার্থক্য আছে? আর তো কোনো পার্থক্য নেই। সবাই মানুষ, কিন্তু সবাই কিন্তু মানুষ। তো স্বামীজি সবাইকে মানুষ হিসেবে দেখত, ধর্মের ভিত্তিতে তিনি কিন্তু কাউকে দেখতেন না। ঠিক আছে, তো এই ব্যাপারটাই কিন্তু এই সমস্ত সন্ন্যাসীগুলো কিন্তু বুঝতে পারেনি, বেশিরভাগ সন্ন্যাসী। তো এখানে কি বলছে, এই যে নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড, বেশিরভাগ সন্ন্যাসীগুলোই বুঝতে পারেনি। কি বুঝতে পারেনি? দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ, তার সেই ভালোবাসাটা। অ্যান্ড সিম্প্যাথি, এবং সহানুভূতি, কাদের জন্য? ফর মোহামেডানিজম, মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য। দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ, সে একই জাগতিকতা যেটা বানিয়েছিল কি এই স্বদেশ এবং বিদেশকে ইনডিস্টিংগুইজেবল, মানে কি যে এগুলো আলাদা নয়, স্বদেশ বা বিদেশ এগুলো আলাদা নয়, যে জাগতিকতাটা আমাদেরকে শিখিয়েছে, অলসো প্রিভেন্ট, সেই জাগতিকতায় কি করেছে আমাদেরকে বাধা দিয়েছে। কি দি সিম্পল সোলস, এই সমস্ত ধর্মের মানুষদেরকে কি করেছে? বাধা দিয়েছে। ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি, যে ওরা কি হতে পারে? যে ওরা এক হতে পারে।
যে সমস্ত ভাবনা চিন্তাগুলো আমাদেরকে শিখিয়েছে যে দেশ বিদেশ আলাদা নয়, হ্যাঁ, আবার সেই জাগতিকতা বা সেই আদর্শটাই কি শিখিয়েছে বা কি হতে দেয়নি, যে এই যে মানুষগুলো, এই যে বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, ওরা যে এক হোক সেটা কিন্তু এটা হতে দেয়নি। একদিকে বলছে কি যে স্বদেশ বিদেশ আলাদা নয়, সবই এক, এখানে বলছে না ইনডিস্টিংগুইশেবল, হ্যাঁ, ভিন্ন করা যায় না বা আলাদা করা যায় না। আবার কি করছে এটাই আবার কি করছে যে এই যে স্বদেশ বিদেশে যে বিভিন্ন ধর্মের মানুষরা রয়েছে এদেরকে এক হতে দিচ্ছে না, এদের মধ্যে একটা ধর্মের বিভাজন কিন্তু এটা চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। নিয়ে কী বলছে, ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্টস। এখানে কি দেখা যাচ্ছে যে হিন্দু এবং মুসলিমরা কি একে অপরের একটা যেন বিরোধী হয়ে উঠছে, হ্যাঁ, রাইভাল এরা যেন, হ্যাঁ, যার ফলে কী হয়েছে এই যে বিভিন্ন ধর্মের যে মানুষরা, যে হিন্দু আর মোহামেডান, এদের মধ্যে কি একটা রাইভাল সৃষ্টি হয়েছে, হ্যাঁ, একে অপরের এটা বিরোধী, হ্যাঁ, একে অপরকে ওরা অ্যাকসেপ্ট করতে পারছে না, ঠিক আছে। এটাই স্বামীজি কিন্তু এখানে বলার চেষ্টা করছেন। তারপরে দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব দে আর্গিউড, তারা বলেছিল এই যে পাঞ্জাবের যে মাটি কী হয়েছিল, ওয়াজ ড্রেঞ্চড, মানে কি ভিজে গেছিলো, উইথ দ্য ব্লাড, রক্তে, হ্যাঁ, অফ দোজ, তাদের দ্বারা, হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ, যারা মারা গেছিল এই বিশ্বাসকে কেন্দ্র করে। যখন পার্টিশন হয়, মানে যখন ভারত পাকিস্তান আলাদা হয়, তখন কিন্তু অনেক হত্যা হয়েছিল বা অনেক কিন্তু খুন জখম হয়েছিল। তোমরা এগুলো জানো না, তোমরা আরও উঁচু ক্লাসে ওঠো, তখন দেখবে এগুলো পড়বে। তো যখন দেশ বিভাজন হয়েছিল তখন কিন্তু এই পাঞ্জাবে কিন্তু অনেক খুন জখম হয়েছিল, শুধু পাঞ্জাবে নয় গোটা ভারত জুড়েই হয়েছিল, হ্যাঁ, যেহেতু পাঞ্জাবটা বর্ডার এরিয়া তাই ওখানে কিন্তু বেশিরভাগ এই খুন জখম হয়েছিল। তো এখানে কি বলা হচ্ছে যে দ্য সয়েল অফ পাঞ্জাব, দেখো এখানে বলছে দ্য সয়েল অফ পাঞ্জাব দে আর্গিউড, তারা কি বলেছিল যে পাঞ্জাবের রক্ত কিন্তু কি ওয়াজ ড্রেঞ্চড, মানে কি ভিজে গিয়েছিল, কার দ্বারা, উইথ ব্লাড, রক্তের দ্বারা, কাদের, অফ দোজ, তাদের, হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ, যারা এই বিশ্বাসের জন্য মারা গেছিল। ধর্মকে কেন্দ্র করে যে বিভাজন, এই বিশ্বাসকে কেন্দ্র করে। হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সিটি। তো এখানে কি বলার চেষ্টা করছে, লেট হিম বলতে এখানে কি বলছে, লেট হিম বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে স্বামীজির কথা, হ্যাঁ, স্বামীজিও যেন একটুখানি যে ন্যারো অর্থোডক্সিটি, কাকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে, এই ধর্মকে কেন্দ্র করে। ন্যারো মানে সংকীর্ণ, আর অর্থোডক্সিটি বলতে কী বোঝাচ্ছে, এই যে পুরনো যে ধারণা রয়েছে এই ধর্মকে কেন্দ্র করে, ও ওই ধর্মের আমি এই ধর্মের, হ্যাঁ, আমি আলাদা ও আলাদা, একটুখানি তিনিও যেন এই বিষয়টাকে গ্রহণ করুন। কারণ এই যে ব্যাপারটা এটা কিন্তু বহুদিন আগে থেকে হয়ে আসছে, যে ধর্ম ভিত্তিক যে মানুষ রয়েছে, এই ধর্মের মানুষ ওই ধর্মের মানুষকে পছন্দ করে না, বা ওই ধর্মের মানুষ এই ধর্মের মানুষকে পছন্দ করে না বা করবে না, এই ধরনের ভাবনাটা তারা বলছে যে স্বামীজির মধ্যেও একটু থাকুক, স্বামীজিও এই বিষয়টাকে একটু গ্রহণ করুক, এই যে ন্যারো অর্থোডক্সিটি, এই যে সংকীর্ণ মানসিকতা এই ধর্মকে কেন্দ্র করে, ঠিক আছে। ইন অ্যান্সার টু দিস, এই কথার উত্তরে, মানে যখন ওই সন্ন্যাসীগুলো স্বামীজিকে বললো এই বিষয়টা, তখন স্বামীজি এই কথার উত্তরে দেখো কি বলছে, অ্যাজ বিকেম ওয়ান হু ওয়াজ, তাকে দেখে বা তার চিন্তা ভাবনা বা তার কথাবার্তাগুলো শুনে কি মনে হতো, তিনি কি হয়ে পড়েছিলেন, ইনফ্যাক্ট অ্যান অ্যানাক্রোনিজম অফ দ্য ফিউচার, হ্যাঁ, অর্থাৎ যখন ওই সন্ন্যাসীগুলো তার কথাবার্তা শুনতো তখন তাদের কি মনে হতো যে স্বামীজি যেন ভবিষ্যতের কোনো চিন্তা ভাবনাকে নিয়ে রয়েছেন। অ্যানাক্রনিজম বলতে কি বোঝায়, এমন একটা মতবাদ যেটা বর্তমানে চলে না, হ্যাঁ, মানে যে যুগে রয়েছে সেখানে চলে না, ঠিক আছে। তো অ্যানাক্রনিজম অফ দ্য ফিউচার বলতে কী বোঝাচ্ছে, স্বামীজির মধ্যে যে সমস্ত চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলো বর্তমানে চলে না, সেগুলো হচ্ছে ভবিষ্যতের। তো স্বামীজি যে সমস্ত কথাগুলো এতক্ষণ বললো ওই সমস্ত লোকগুলোকে বা সন্ন্যাসীগুলোকে, কি বলেছিল যে দেশ বিদেশ বলে কিছু হয় না, বা দেশ বা বিদেশের মানুষ বলে আলাদা কিছু নেই, ধর্মগত কোনো পার্থক্য হয় না মানুষের মধ্যে। তো এই সমস্ত কথাবার্তাগুলো বর্তমানে মানে ওই সময় এগুলো চলে না, সেগুলো কি, সেগুলো ভবিষ্যতের কথাবার্তা। মানে স্বামীজি যেন ওই কালের মানুষই নয়,
মানে স্বামীজির যে সমস্ত আদর্শ রয়েছে সেগুলো ওই কালের সঙ্গে উপযুক্ত নয়। হ্যাঁ, তিনি অনেকটা উদার, তার চিন্তাভাবনা কিন্তু সংকীর্ণ নয়। ধর্মকেন্দ্রিক যে সংকীর্ণতা থাকে মানুষের মধ্যে, তার মধ্যে সেটা ছিল না। তাই তার মতবাদগুলো ওই সমস্ত সন্ন্যাসী বা ওই সমস্ত লোকগুলো গ্রহণ করতে পারছিল না। তাদের কি মনে হচ্ছিল? তাদের মনে হচ্ছিল যে তার মধ্যে একটা ভবিষ্যতের যে চিন্তাভাবনা সেটা রয়েছে, তার চিন্তাভাবনাটা সমস্ত ভবিষ্যৎ কেন্দ্রিক, মানে বর্তমানে ওগুলো চলে না, ওগুলো ভবিষ্যতের জন্য। ঠিক আছে, তো কী বললাম? তো অ্যানাক্রনিজম বলতে কিন্তু বোঝাচ্ছে কি, এমন একটা চিন্তাভাবনা বা এমন একটা ধারণা যেটা বর্তমানে চলে না। সেটা কি? সেটা অন্য একটা যুগের। হ্যাঁ, মানে যে যুগে একজন বসবাস করছে সেই যুগে সেই মতবাদটা চলে না। এখানে বলা হচ্ছে না অ্যানাক্রনিজম অফ ফিউচার, মানে স্বামীজির ভাবনা চিন্তাগুলো ওই সময়কার নয়, সেগুলো হচ্ছে ভবিষ্যতের। হ্যাঁ, ভবিষ্যতে তিনি যদি জন্ম নিতেন সেই সময় তার যে চিন্তাভাবনাগুলো তখন ছিল সেগুলো উপযুক্ত হতো, মানে ওই সময় কিন্তু ওগুলো উপযুক্ত নয়, ওগুলো কেউ গ্রহণ করতে পারছে না। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু একটুখানি খটোমটো, তাই তোমরা একটুখানি ভালো করে পড়বে। তারপর দেখো কী বলছে। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস অফ দ্য মুভমেন্ট। ওই মুহূর্তে স্বামীজি যে সমস্ত প্র্যাকটিক্যাল, মানে কি, এই সমস্ত কথাবার্তাগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কথাবার্তা, মানে সত্যিকারের কথাবার্তা। এগুলো কোনো ভুলভাল কথাবার্তা নয়, মন জোগানো কোনো কথাবার্তা নয়, সঠিক কথাবার্তা। ঠিক আছে, তো এখানে কী বলছে? দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস, এই সমস্ত প্র্যাকটিক্যাল কথাবার্তাগুলো যেগুলো স্বামীজি বলেছিলেন অফ দ্য মোমেন্ট, সেই মুহূর্তে, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ, এগুলোর মধ্যে দিয়ে কি প্রকাশ পেয়েছিল? অফ হিজ লাভ, কি, তার ভালোবাসা। কার প্রতি? ফর দ্য ব্রিদান, মানে কি, তার সমস্ত ভাইদের প্রতি। ভাই মানে কি? সমস্ত মানুষের জন্য। হ্যাঁ, স্বামীজি সবাইকে নিজের ভাই ভাবতেন, যেমনটা গান্ধীজি ভাবতেন। সবাইকে তার সন্তান ভাবতেন গান্ধীজি, তেমনটা স্বামীজি সবাইকে নিজের ভাই ভাবতেন। হ্যাঁ, স্বামীজির কথার মধ্যে দিয়ে কী প্রকাশ পেত? যে সবাই সমান, কেউ আলাদা নয়, সে ধর্মকেন্দ্রিক হোক, ধনী দরিদ্রের দিক থেকে হোক, বা যে কোনো দিক থেকে হোক না কেন, কেউ আলাদা নয়, কেউ ভিন্ন নয়। তাই এখানে কি বলছে? দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর দ্য ব্রিদেন। হ্যাঁ, তার ভাতৃবর্গ, সকল মানুষের জন্য তার ভালোবাসা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। ঠিক আছে, তার কথাবার্তার মধ্যে দিয়ে কোনো বিভাজন নেই, কোনো বৈষম্য নেই কিন্তু এখানে। হ্যাঁ, অ্যান্ড ড্রপ হিজ প্রিন্সিপাল। হ্যাঁ, তিনি কি করতেন? তার যে মতাদর্শগুলো, তার যে চিন্তাভাবনাগুলো, তিনি এগুলো কী করতেন? ড্রপ মানে কি? তিনি এগুলোকে পরিচালিত করতেন হোম টু দেয়ার মাইন্ডস। হ্যাঁ, নিজের মন থেকে সেই সমস্ত লোকেদের মনের মধ্যে, সেই সমস্ত লোক মানে কি, যারা তার কথাগুলো বোঝে না, যারা তার বিষয় বা তার চিন্তাভাবনাগুলোর সঙ্গে একমত হতে পারে না, সবাইকে তিনি তার চিন্তাভাবনাগুলোকে বোঝানোর চেষ্টা করতেন। এর ফলে কি হয়? এর ফলে তিনি কি চাইতেন? যেন মানুষের মধ্যে যেন বিভাজন সৃষ্টি না হয়, একজন যেন অপরকে ভালোবাসে, মানুষ যেন মানুষকে মানুষের চোখে দেখে, মানুষের মধ্যে যেন মানবিকতার সৃষ্টি হয়। হ্যাঁ, তাই তিনি কী করতেন? তার যে প্রিন্সিপালসগুলো, তার যে মতামত বা তার যে আদর্শগুলো, তিনি এগুলো কী করতেন? তার মধ্য থেকে অন্যদের মধ্যে, তার মধ্যে থেকে অন্যের মধ্যে সেগুলোকে পরিচালিত করার চেষ্টা করতেন। এখানে বলছে না, অ্যান্ড ড্রভ হিজ প্রিন্সিপালস। হ্যাঁ, তার মতামতগুলো, তার আদর্শগুলো তিনি পরিচালিত করার চেষ্টা করতেন। হ্যাঁ, হোম টু দেয়ার মাইন্ডস, নিজের ভেতর থেকে তাদের মনের মধ্যে, উইথ দ্য গ্রেটার ফোর্স। হ্যাঁ, প্রচণ্ড দৃঢ়তা, হ্যাঁ, শক্তি বা দৃঢ়তার সঙ্গে। অ্যান্ড ভিমেন্স, ভিমেন্স মানে হচ্ছে প্রবল আগ্রহের সঙ্গে। তার মধ্যে কিন্তু প্রচণ্ড আগ্রহ ছিল যে তিনি কি করে এই ধরনের চিন্তাভাবনা বলতে কী বোঝাচ্ছে? যে সংকীর্ণ মানসিকতা, একজন মানুষ অন্য মানুষকে ঘেন্না করছে, কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। তো এই বিষয়টাকে তিনি সবসময় কী করতে চাইতেন? পরিবর্তন করতে চাইতেন। এবং এই ক্ষেত্রে তার প্রচণ্ড আগ্রহ, বা এই যেখানে বলছি না ভেমেন্স এবং গ্রেটার ফোর্স, প্রচণ্ড দৃঢ়তা এবং তার আগ্রহ থাকতো। কিন্তু যখন তিনি এই বিষয়গুলো মানুষকে বলতেন, মানুষকে বোঝাতেন, তখন তার মধ্যে কিন্তু একটা প্রচণ্ড আগ্রহ বা দৃঢ়তা লক্ষ্য করা যেত। ঠিক আছে, তো নিশ্চয়ই বুঝতে পারলে আজকে এত দূর পড়ালাম। তো ব্যাপারটা এখানে কি হচ্ছে? স্বামীজি যখন অমরনাথে ছিলেন তাঁবু খাটিয়ে,
সেখানকার যে পার্শ্ববর্তী যে সমস্ত সন্ন্যাসীরা ছিল তারা তার তাঁবুতে এসে জড়ো হতো তার সঙ্গে কিছু কথাবার্তা বলার জন্য, বা তার যে আদর্শ বা তার যে মতাদর্শগুলো রয়েছে সেগুলোকে বোঝার জন্য। সেই ক্ষেত্রে স্বামীজি এমন কিছু কথাবার্তা বলতেন যেগুলো ওদের কাছে গ্রহণযোগ্য হতো না, যার ফলে ওরা কী করতো, ওরা কিন্তু প্রতিবাদ জানাতো, হ্যাঁ, বা ওগুলোর প্রচণ্ড বিরোধিতা করতো। কিন্তু এখানে তাই বলে কিন্তু স্বামীজি কখনো সরে আসতেন না সেই বিষয়গুলো থেকে। তাকে এখানে বলা হয়েছে তিনি যেন এই যে অ্যানার্কনিজম অফ দ্য ফিউচার, এরমটা কেন বলা হচ্ছে, যে স্বামীজির মনের মধ্যে যে সমস্ত আদর্শ বা যে সমস্ত চিন্তাভাবনাগুলো ছিল সেগুলো ওই সময় খাটে না। মানে তিনি যে উদার মানসিকতার যে কথাবার্তাগুলো বলতেন তৎকালীন সমাজে বা তৎকালীন যুগে কিন্তু এগুলো চলতো না, যার ফলে কী হতো, তারা তাকে গ্রহণ করতে পারতেন না। কী বলে বোঝা গেল তো? তাকে কি বলা হতো, তার যে মতামত বা তার যে মতাদর্শ সেগুলো হচ্ছে ফিউচারের জন্য। এখানে বলছে না অ্যানার্কনিজম অফ দ্য ফিউচার, তার মতামতগুলো কি ভবিষ্যতের জন্য উপযুক্ত, হ্যাঁ, বর্তমানের জন্য নয়। বর্তমান বলতে কী বোঝাচ্ছে, স্বামীজি যখন ছিলেন একটা যুগে, সেই যুগের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে তো? তো এইভাবে আমি তোমাদেরকে কিছুটা অংশ আজকে ভিডিওতে পড়িয়ে দিলাম। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি তাহলে পরে ওই বিষয়টাকে নিয়ে আরেকটা আলাদা ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানেই থাকছে, পরবর্তী অংশের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, বাই।